না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আমি আগে অন্য মিছিলে ছিলাম, আবার পরবর্তী মিছিলে থাকবে, এই মিছিল হতেই থাকবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিছিলে আমি থাকবো, আজকে ওখানে থাকতে পারেনি, তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। না মানে শহর, আপনি শহরে থাকলেন অথচ মিছিলটা থাকলেন না, সেটাই আর কি। তার কারণটা ছিল যে আজকে এখানে আমাদের পরপর কদিন ধরে গুলি চলছে, এখানে বোমা পড়ছে। তো ফলে আমি পুরো পাড়ার সবাইকে নিয়ে সে দুপুরবেলা থেকে মিটিং করছি, কারণ এখানকার মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ভয় তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো জানেন না, এখানে এই পিছনটাতেই বোম পড়েছে, আপনি এখনো কি দেখতে পান যে বোমের দাগগুলো এখনো দগদগ করছে। ওপেনলি এখানে গুলি চলছে। বেশ কিছু দুষ্কৃতকারী এখানে বসবাস করেছে। একজন মানে সদ্য যুক্ত হওয়া তৃণমূল কংগ্রেসে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি অফিসিয়ালি কোথাও একটা চাকরি করেন, তিনি তার সম্পত্তি হলো কোটি কোটি টাকা। তার সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। একটা নতুন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো তিনি একদিন ধরে তৃণমূলে ঢোকার চেষ্টা করেছিলেন, তৃণমূলে ঢুকেই তিনি পুরোপুরি এই এলাকাটা দখল করার চেষ্টা করছেন। এবং পুরো এলাকাবাসী ওখানে আপনাকে দেখে আসুন, বোম পড়েছে, ওপেনলি গুলি চালিয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে ইমিডিয়েটলি এই মানুষের পাশে থাকা। সেজন্য দুপুরবেলা থেকে আমি পুরো পাড়ার ছেলেদের সবার সঙ্গে মিলে মিটিং করছি। সেই জন্য আজকে আপনাদেরকে হঠাৎ করে ডেকেছি যে আজকে আপনারা আসুন। যে খড়গপুর শান্ত এরিয়া, সেখানে তৃণমূলে জয়েন করেই একজন খুব বড় দাদা হয়ে গেছে। এবং সে যদি ভাবে যে খুব বড় দাদা হয়ে আমাদের এই খড়গপুরের শান্ত পরিবেশকে অশান্ত করে দেবে, আর আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ওপেনলি গুলি চালাচ্ছে, মারাই যেত তো কয়েকটা ছেলে, এবং পুলিশকে নিয়ে এসে আবার তাদের বিরুদ্ধেই কেস দিয়েছে, ফলে বহু ছেলে এখন ঘর ছাড়া। এই গ্রামে এই এলাকার বহু ছেলে এখন ঘর ছাড়া। আপনারা সাংবাদিকদের কাছে আপনাদের এই খবর পৌঁছয়নি, কারণ আপনারা অনেক বড় বড় নিউজ নিয়ে ব্যস্ত থাকেন। সেই জন্য আমার মনে হয়েছে যে আমরা অত্যন্ত ক্ষুদ্র, আমরা ছোট একজন তালবাগিচার মতো একটা অত্যন্ত পিছিয়ে পড়া জায়গার আমি কাউন্সিলর। খড়গপুরের 35টি ওয়ার্ডের মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া জায়গা, যেখানে প্রায় 20টার ওপরে আমি রাস্তা করেছি এই কিছুদিনের 3 বছরের মধ্যে। এখানে বড় বড় 26 লক্ষ টাকা করে একটা জলের বোরিং করেছি, এখানে মানুষ তো জলই খেতে পেত না। এখানে আগের যিনি কাউন্সিলর ছিলেন, জহর পাল মহাশয়, তার বাড়িতে জল চাইতে গেলে ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছিল, সেসব আমাকে মানুষ বলেছিলেন। তো সেই জন্য 35টা ওয়ার্ডের মধ্যে আমি এখানে দাঁড়িয়েছিলাম যাতে এই এলাকাটাকে আমি উন্নয়ন করতে পারি। ফলে আজকে এই যে রাস্তা দিয়ে আপনারা এলেন, এর ম্যাক্সিমাম রাস্তা আমার, মানে আমি থাকাকালীন করেছি, সবাই করেছে মানুষ মিলে। বাট সবচেয়ে বেশি টাকা দিয়ে এই ওয়ার্ডটাকে সাজিয়েছি, কিন্তু সেই ওয়ার্ডটাকে এই দুষ্কৃতকারী বাইরের রাজ্য থেকে বহু ছেলে মেয়েকে নিয়ে এসে তাদেরকে বেআইনিভাবে রেখে এখানে বিভিন্ন দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে, এবং তাদের হাতে অস্ত্র, তাদের হাতে বোম। আচ্ছা, এই দুষ্কর্মটা কি রাজনৈতিক না সামাজিক? না, এটা রাজনৈতিক নেতার মদতপুষ্ট সামাজিক দুষ্কর্ম, কারণ নাহলে তো কখনো কোনো ছেলেদের পক্ষে কি তারা কি ক্ষমতা পায়? যখনই দেখবেন যেখানে কোনো দুষ্কৃতকারী কোনো কাজ করছে, তার পিছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যে পুলিশকে সামলাচ্ছে। পুলিশ বলে দিয়েছে ঠিক আছে তুমি করো, আমরা সামলে নেব। এবং যে ছেলেরা এই দুষ্কর্মের জন্য মা বোনেদের আত্মসম্মান রক্ষা করার জন্য সেই ছেলেগুলোকে গিয়ে বলেছিল যে তোমরা দিনে দুপুরে আমাদের মা বোনদের ওপরে অশ্লীল আচরণ করছো, বিভিন্ন রকম কুকর্ম করছো, না করলেই তোমরা বোম মেরে ভয় দেখাচ্ছ, ওপেনলি গুলি চালাচ্ছ, এসব করা চলবে না। সেই ছেলেগুলোকে পুলিশ এসে তাদেরকে ভয় দেখিয়ে দিয়েছে যে তোরা আর একবার করতে হলে তোদেরকে কেস দিয়ে ঢুকিয়ে দেবো। সেই ছেলেগুলো সব ঘর ছাড়া, প্রায় 40 থেকে 50টা ছেলে ঘর ছাড়া। তাদের বাড়ির লোকেরা আমাকে বিভিন্ন, মানে অনেক দিন থেকে, অনেক মানে এই লাস্ট 3 দিন ধরে আমাকে বারবার বলছে দাদা আপনি এখানে যেভাবে হোক আমাদের জীবনের নিশ্চয়তা দিন, নিরাপত্তা দিন। এবং আমাদের যিনি নতুন ওয়ার্ড সেক্রেটারি শুভজিৎ ভট্টাচার্য, আমাদের যিনি বিধানসভার প্রতিনিধি, আমাদের ভারতীয় জনতা পার্টির সবচাইতে পুরাতন কর্মী যোদ্ধা জয়ন্তদা পাশে আছেন, বঙ্কাদা, এদের সবাইকে মানুষ বলছেন যে আমাদেরকে বাঁচান, আমরা এখানে বাঁচতে চাই শান্তিপূর্ণভাবে। সেই জন্য আজকের এই আপনাদের সবাইকে জানানোর জন্য আজকের এই আমাদের সবাই সমবেত হয়েছে। এর সঙ্গে মিছিলের থাকা না থাকা কোনো কারণ নেই। আচ্ছা, সদ্য তৃণমূলে যোগ দেওয়া এই নেতাটি কে? আপনারা দেখে নিন তিনি কে। না আপনাদের আপনার তরফে এখানকার গ্রামের মানুষরা, এখানকার লোকেরা বলবে, এটা তো গ্রাম না, এটা তো পৌরসভার মধ্যে একটি ওয়ার্ড, এখানকার মানুষরা বলবে তার তিনি কে। এবং বিজেপি করতেন না অন্য কোনো রাজনৈতিক যারা ঘর ছাড়া ছিল ওরা এসছে পিছনে। দাদা, এই গুলি চালানোর কারণটা কি? কোথায় দাঁড়ান? কি এই তো, নিয়ে আয় না। দাদা গুলি আর বম চালানোর কারণটা গুলি আর বোম চালানোর কারণ ওরাই বলবে এসে, যারা এসছে। ওরা তো একদিন ধরে ঘর ছাড়া, 1 সপ্তাহ ধরে ঘর ছাড়া। এটা কবে ঘটেছে? এই ওরা বলবে যারা আছে।
বলো, যারা বলবে বলো, তোমাদের এলাকার খবর তোমরা বলো। দাদা আপনি কি মানে আপনি শোনার পর আপনি কি কোনো রিটেন কমপ্লেন করেছেন? না না, আমি তো এই আজকে এলাম আপনাদের সবাইকে বলার জন্য। আমি রিটেন কমপ্লেন করার কে? আমি কেন রাইট করবো? না মানে আপনি এখানকার এলাকা যারা করবে তারা করবে না, আমি কি করে করতে পারি? আপনাদের দলের অংশের একাংশ না, এটা বলছে- দলগত ব্যাপার নয়, না, এটা আমি আপনাদের, না না না, আমি কাউন্সিলর বিজেপির নয়, আমি কাউন্সিলর সভা, এই এলাকার সভা, যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমাকে ভোট দেয়নি, সবার কাউন্সিলর। এখানে কোনো দলগতভাবে আমি এখানে আসিনি, সেজন্য কোনো পিছনে বিজেপির দেখবেন ফ্ল্যাগও নেই। কিন্তু flag এবং এটা আগের লাগানো। ও, তো আচ্ছা দাদা বলছি আপনাদের দলেরই একাংশ বলছেন, আজকে বলেছেন তারা ক্ষোভ উগরে দিচ্ছেন যে আজকে যে মিছিলটা হয়েছে সেই মিছিলে আপনাকে আমন্ত্রণ জানানোই হয়নি, এটা কি সত্যি? এটা তো আপনারা বলছেন দিলীপ বাবুর মিছিল, দিলীপ বাবুর মিছিলে আমাকে কেন ডাকবে? আমাকে কেউ ডাকেনি, জেলা সভাপতিও ফোন করেনি, জেলা সভাপতি মেসেজও করেনি, কেউ কিছু করেনি। 3 দিন ধরে তারা প্রচার চালিয়ে গেছে যে রাহুল সিনহা মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়ের মিছিল হবে খড়গপুরে। সেখানে ওনারা মনে করেন না যে খড়গপুরের বিধায়কের কোনো গুরুত্ব আছে, সেই জন্য বলেননি। তোমরা দাদা ডাক নিজেদের পাননি মধ্যে বলেই কি জাননি। কোথাও কি একটা টানাপোড়েন তৈরি হচ্ছে বা কোন রকম কি মিসকমিউনিকেশন হচ্ছে আপনাদের মধ্যে? না না, নিজের বলে তো কিছু হয় না এখানে। দেখুন, আমরা যারা রাজনৈতিক প্রতিনিধি, আমাদেরকে মানুষ ভোট দিয়ে যেতে হয়, তাই না? মানুষ যদি মনে করে যে হিরণ গত 4 বছর ধরে খড়গপুরে কাজ করেছে, এই ওয়ার্ডের যদি মানুষ মনে করে যে হিরণ গত 3 বছর ধরে ওয়ার্ডে কাজ করেছে, তারা আমাকে ভালোবাসবে। আর যদি আমি কাজ না করে ওই সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, মরিশাসে গিয়ে শুটিং করি, সুইমিং পুলে সাঁতার কাটি, তাহলে ওরা প্রতিবাদ করবেন। কারণ আমি তো খড়গপুর ধরে 4 বছর ধরে পড়ে আছি, খড়গপুরেই থাকি, আমার পাসপোর্টটাও খড়গপুরের, আমার ভোটার আইডি কার্ডটাও খড়গপুরের। বর্তমানে যিনি এমপি আছেন এবং প্রাক্তন যিনি এমপি, তারা কিন্তু মেদিনীপুরের ভোটারও নয়, মেদিনীপুরের পাসপোর্টও কারোর কাছে নেই। একজনের ঝাড়গ্রামের আর একজনের হলো কলকাতা। তো হিরণ চ্যাটার্জির কিন্তু খড়গপুরের ভোটার আইডি কার্ড, খড়গপুরের আধার কার্ড, খড়গপুরের পাসপোর্ট, খড়গপুরের ব্যাংক অ্যাকাউন্ট। আর আমি এখানেই 4 বছর ধরে আছি। এখানে যিনি আগে বিধায়ক ছিলেন, শ্রদ্ধেয় চাচাজি, তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকতেন, তাই না? 8বার যিনি টার্মে ছিলেন, তিনি কিন্তু রেলের বাংলোতেই থাকতেন। এবং তারপরে 2016-তে যিনি বিধায়ক হয়েছিলেন, তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকেন। এবং তারপরে এমপি হয়েছেন, তিনিও রেলের বাংলোতেই থাকেন। কিন্তু হিরণ চ্যাটার্জি প্রত্যেক মাসে গত 4 বছর ধরে 25,000 টাকা করে বাড়ি ভাড়া দেয়, 5,000 টাকা করে ইলেকট্রিসিটি বিল দেয়, আর এখানকার ড্রাইভারকে 15,000 থেকে 18,000 টাকা মাইনে দেয়, দিয়ে কিন্তু হিরণ চ্যাটার্জি খড়গপুরেই থাকে, নিজের পয়সা খরচা করে থাকে। আইআইটি খড়গপুরে গিয়ে যদি লাঞ্চ করি বা ডিনার করি, তো আইআইটি খড়গপুর তখন হোটেল হয়ে গেছে। ওরা একটা 6 টাকা দামি জলের বোতল 20 টাকা নেয়। আমি যেন বিলটা নিলাম, আমি মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করবো এবং অ্যাসেম্বলিতে প্রশ্নটা তুলবো যে আইআইটি খড়গপুর তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, তারা কি হোটেল যে 6 টাকা দামি জলের বোতলের দাম নিচ্ছে 20 টাকা? তো বিভিন্ন রকম সমস্যা আছে। সমস্যা তো মন্ত্রীমশাই জানেন না, ধর্মেন্দ্রজি জানেন না নিশ্চয়ই। উনি কি জানবেন? ওনাকে জেনে কি আইআইটি খড়গপুর চালানো হচ্ছে? কারণ আইআইটি খড়গপুর তো অটোনোমাস বডি। তো অ্যাসেম্বলিতে তুলবো এই কারণে, কারণ রাজ্যের শিক্ষাটা রাজ্যের অন্তর্গত, এটা অটোনোমাস বডি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নয়। ভুলভাল ধারণা নিয়ে মানুষ বসে আছে। তো ফলে আপনি কি প্রশ্ন করেছিলেন? নিজেদের মধ্যে কোনো টানাপোড়েন তার উত্তর আমার মনে হয় যথেষ্ট অনেক লম্বা দিয়ে দিয়েছি আপনাকে। ফলে নিজের বলে এখানে কিছু নেই, মানুষের ভোটে আমি প্রতিনিধি হয়েছি। ভারতীয় জনতা পার্টির সিম্বলেতে আমি বিধানসভা লড়েছি, কাউন্সিলর ভোট লড়েছি, এবং এখানকার যিনি প্রাক্তন এমপি এবং এমএলএ, তিনি রিপাবলিক বাংলা চ্যানেলেতে স্বর্ণালীর সামনে বসে বলেছেন যে 250 জন শহীদ হয়েছেন বিজেপির, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী নয়। মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক, মমতা ব্যানার্জির কোনো দোষ নেই, এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। সেই জন্য তিনি সৌজন্য বিনিময় করতে ওই দিনকেই গিয়েছিলেন ওই মন্দিরেতে। আমি খালি একটাই প্রশ্ন করব আপনাদের সবাইকে, যদি আপনার বাড়ির মা, আপনার বাড়ির বোনকে তৃণমূল কংগ্রেসের কেউ এসে রেপ করে মার্ডার করে দিয়ে যায়, আপনি বিজেপি করেন, তাই বলে কি তার পরের দিনকে আপনার মা, আপনার মেয়ে, আপনার বোনের যে হত্যাকারী, তার পরের দিনকে বাজারে দেখা হলো তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন? কেউ করবেন? একদমই না। তো সৌজন্য বিনিময়তা রাজনীতি যারা করেন, তারা ওটা তার আলমারিতে তুলে রাখুন। মানুষ মাঠে যারা কাজ করছে, তারা শহীদ হচ্ছেন, তাদের রক্ত ঝরছে।
আর যিনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই, মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক, এই যে এতগুলো মানুষ যারা জেল খাটছে, এই এতগুলো ছেলে বাইরে আছে, তাহলে এরা কার জন্য হচ্ছে? দাদা পেছনে আছে আপনার। দাদা এখানে প্রশ্ন তৃণমূলেরই তো হ্যাঁ, তৃণমূলেরই একাংশ বলছে এবং আপনাদের দলের অন্দরেও কথা উঠছে যে দিলীপ ঘোষ হয়তো এবার পদ্ম ছেড়ে তৃণমূলে যাবে, তাহলে সেটাতে তো অবাক হবেন না? না আমি সেসব ব্যাপারে জানিও না, বলবো না। উনি অত্যন্ত শ্রদ্ধেয় আমার কাছে, আমি ওনাকে আমার বড় দাদার মতো করে শ্রদ্ধা করি। কিন্তু আমার মতবিরোধ থাকতেই পারে, যখন আমরা বাড়িতে থাকি দাদা ভাই বোন একসঙ্গে, আমার মিল হতেই পারে। তো আমি কখনোই ওনার এই সৌজন্যবোধকে মেনে নিইনি। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে যারা ভারতীয় জনতা পার্টি করে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত ঝরিয়েছে, তাদের যিনি হত্যাকারী তার নাম মমতা ব্যানার্জি। সেটা নরেন্দ্র মোদীজিও বলছেন, সেটা জেপি নাড্ডাজিও বলছেন, সেটা অমিত শাহজিও বলছেন, সেটা পশ্চিমবঙ্গ বিজেপির সবাই বলছেন। কিন্তু তিনি একমাত্র সেদিনকে টিভি চ্যানেলে, আপনার রিপাবলিক বাংলা চ্যানেলে বসে স্বর্ণালীদির সাক্ষাৎকারে বললেন যে মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক, মমতা ব্যানার্জি নিষ্পাপ, উনি কিছু করেননি, যেন ওনার কোনো দোষ নেই। এটা আমরা যারা বিজেপি মাঠে ঘাটে করছি, যারা আমরা এসি রুমে বসে আর গাড়ির এসি চালিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ানো, তো আমরা কাজ করি না। আমি 4 বছর ধরে কিন্তু এখানেই পড়ে আছি, আর এখানেরই আমার ভোটার কার্ড। আমি বারবার একটা কথা বলি যে আপনি যেখানে রাজনীতি করবেন, সেই জায়গাটাকে যদি আপনি ভালো না বাসেন, সেই জায়গাটা যদি শ্রদ্ধা না করেন, তারপরে আপনি কিন্তু অন্যেরই জায়গা। ঘাটালের যিনি সাংসদ, তার জন্ম কেশপুরে, কিন্তু তার ভোটার কার্ড কলকাতায়, তার পাসপোর্ট কিন্তু কলকাতা, কত তার জন্ম কেশপুরে। তারপরে তেমনি তো এখানকার তিনি যিনি ছিলেন। এমপি বর্তমানে, তারও কিন্তু ভোটার কার্ড কলকাতায়। আর আগেরও যিনি এমপি ছিলেন, তারও কিন্তু ভোটার কার্ড আমি যতদূর জানি ঝাড়গ্রামে, কারণ আমি দেখলাম ভোটটা দিতে গেছিলেন উনি ঝাড়গ্রামেতে। না 24 সালে এখানে ভোট দিয়েছে। এখানে এই খড়গপুরে হয়েছে, 24 সালে উনি খড়গপুরে ভোট খড়গপুরে দিয়েছে। ভোট দিয়েছে। তো যাই হোক, তো কিন্তু আমি কিন্তু রেলের বাংলোতে কখনো থাকিনি, তাই না? আগে চাচাজি থাকতেন, বর্তমানে উনি আছেন। আমি কিন্তু রেলের বাংলো থাকি না। আমার মনে হচ্ছে রেলের সম্পত্তি হলো সরকারের সম্পত্তি এবং মানুষের ট্যাক্সের টাকায় রেল চলে। তো ভাই আমার পকেটে পয়সা থাকলে আমি 5,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবো, তাই না? আমি কেন সরকারি সম্পত্তি ভোগ করবো? সেটা আমি 4 বছর ধরে নিজে লড়াই করছি, একা লড়াই করছি। আর এই বারবার এই অভিষেক আগরওয়াল বলে একটি ছেলে আছে, একটি মারোয়াড়ি ছেলে আছে, এই মারোয়াড়ি সম্প্রদায়কে অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু এই ছেলেটি বারবার খড়গপুরে থেকে পলিটিক্স করে, দিলীপ ঘোষকে সামনে রেখে ও বারবার এমএলএ হওয়ার চেষ্টা করে। 2021-এ এই ছেলেটা কয়েকটা ছেলেকে নিয়ে যখন আমার নাম ঘোষণা হয়েছিল, তখন হেস্টিংসের অফিসে গিয়ে দরজা ফরজা ভেঙে এসেছিল, প্রতিবাদ করে এসেছিল। তো এ বিধায়ক হতে চায়, তো আমি তো বললাম যে ভাই বিধায়ক হয়ে যাও, আমি রেজিগনেশন দিচ্ছি, তুমি কালকে ভোটে দাঁড়িয়ে জিতে যাও। কিন্তু এই অভিষেক আগরওয়াল বলে ছেলেটা দিলীপ ঘোষকে নিয়ে পলিটিক্স করছে লাস্ট 4 বছর ধরে, আগেও করে, এ বিভিন্ন রকম করে। আমার মনে হয় সেগুলো মানুষের জানা উচিত। খড়গপুরের মানুষ অত্যন্ত শান্তপ্রিয় মানুষ, অত্যন্ত ভালো মানুষ।